আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। এটি ন্যারেশনের দ্বিতীয় ক্লাস। যারা ন্যারেশনের প্রথম ক্লাসটি করনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম ক্লাসটি দেখে নিবে, তাহলে তোমাদের দ্বিতীয় ক্লাসটি দেখতে সুবিধা হবে। চলো তবে শুরু করা যাক। আজকের ন্যারেশনের এই ক্লাসে যে পাঁচটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে, আমরা দেখব ডিরেক্ট ন্যারেশনগুলোকে ইনডিরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তনের নিয়ম। এরপরের সেগমেন্টে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে পরিবর্তন হয়। এরপরে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে পরিবর্তন করতে হয়, এবং আমরা দেখব পাশাপাশি অপটেটিভ সেন্টেন্স পরিবর্তনের নিয়ম এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স পরিবর্তনের নিয়ম। তো আজকের ক্লাসে এই পাঁচটি জিনিসকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতা কলম থাকলে খাতা কলম হাতের কাছে নিয়ে বসে পড়ো, যেন সহজেই তোমরা নোট করে নিতে পারো। প্রথমে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো। ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু থাকলে আমরা সেড টু তুলে সেড টুর বদলে আমরা টোল্ড বসাবো। যদি সেড টু না থেকে শুধু সেড থাকে এবং পরে কোনো অবজেক্ট না থাকে, যদি সেড টু না থেকে শুধু সেইড থাকে এবং পরে কোনো অবজেক্ট না থাকে, তবে তোমরা সেড অপরিবর্তিত অপরিবর্তিত রাখতে পারবে। তাহলে প্রথম নিয়ম থেকে আমরা কি জানলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোর ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সেড টু তুলে তোমরা কি বসিয়ে দিবে, টোল্ড। হ্যাঁ, এবং যদি দেখো যে সেড টু শুধু সেড টু আছে, তার মানে সেড টুর পরে কোনো অবজেক্ট নেই, সেক্ষেত্রে তোমরা শুধু সেড টুও রাখতে পারবে। তাহলে এক নম্বর নিয়মটি আশা করি তোমরা বুঝতে পারলে। সংক্ষেপে সেড টু উঠে টোল্ড বসে। কমা এবং ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার হিসেবে ড্যাট বসাতে হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, ড্যাট বসে। ঠিক আছে, এই ড্যাটটি তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ কিছু সেন্টেন্সে ড্যাট বসে, কিছু সেন্টেন্সে ইফ বসে অথবা ডাব্লিউএস বসে, কোনো কোনো সেন্টেন্সে তোমরা দেখতে পারবে যে টুও বসে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে মনে রাখা যে কোন কোন সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাতে হয়। এরপরে পার্সন নিয়ম অনুযায়ী পরিবর্তিত হবে। পার্সন পরিবর্তনের নিয়ম আমরা অলরেডি আগের ক্লাসে বা প্রথম ক্লাসে আলোচনা করেছি। তোমরা প্রথম ক্লাস থেকে দেখে নিবে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন গুলো কিভাবে পরিবর্তন হয়। তাও আমি বলে দিচ্ছি। ফার্স্ট পার্সনের কেউ যদি থাকে রিপোর্টেড স্পিচের ভেতরে, তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এবং থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। ৪ নম্বরে আমরা দেখতে পাচ্ছি টেন্স নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে টেন্স গুলো থাকবে, সেই টেন্স গুলো টেন্স পরিবর্তনের নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। টেন্স পরিবর্তনের নিয়মগুলো আমরা অলরেডি প্রথম ক্লাসে আলোচনা করে ফেলেছি। যারা টেন্স পরিবর্তনের নিয়মটা জানো না, তারা অবশ্যই অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নিবে। ৫ নাম্বার, নিকটবর্তী শব্দ যদি থাকে। নিকটবর্তী শব্দ আমি বলতে বোঝাচ্ছি, কিছু শব্দ রয়েছে যেগুলো ন্যারেশনে চেঞ্জ হয়, যেমন নাও থাকলে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। এই ধরনের কিছু নিকটবর্তী শব্দ প্রথম ক্লাসে দেওয়া আছে। এই শব্দগুলোর যে কোনো একটা যদি থাকে তাহলে সেটাও নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে মোটামুটি ১ ২ ৩ ৪ ৫টি নিয়ম আমরা আলোচনা করলাম। সংক্ষেপে বিষয়টি এরকম, সেট টু উঠে টোল বসে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাতে হয়, পার্সন টেন্স নিয়ম অনুযায়ী পরিবর্তন করবে, এবং যদি কোনো নিকটবর্তী শব্দ থাকে তাহলে সেগুলো নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। অবজেক্ট থাকলে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে ডিরেক্ট থেকে করতে হয় তোমরা একটু দেখে নাও। হি সেড টু মি আই হ্যাভ পাসড দ্য এক্সাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এর জায়গায় হি বসেছে, এবং এই যে সেড, যা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে সেড টু তে টোল্ড বসাতে হয়, সেড টুর বদলে এখানে কি বসানো হয়েছে, টোল্ড বসানো হয়েছে, এবং মিটা তার জায়গা মতোই রয়েছে। তাহলে আমরা জানলাম সেড টু উঠে টোল্ড বসাতে হয়। এবং এই যে কমা এবং ইনভার্টেড কমা, এখানে নিচে দেখো ইনডিরেক্ট করার সময় এখানে দ্যাট বসানো হয়েছে। ওকে, তাহলে প্রথম নিয়মে কি ছিল, সেই টু উঠে টোল্ড বসে, এবং কমা দ্বিতীয় নিয়মে ছিল কমা এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাতে হয়। ঠিক আছে, এখানে সাবজেক্টের ঘরে রয়েছে আই। আই যেহেতু ফার্স্ট পারসন, আই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। ঠিক আছে, আইটা পরিবর্তন হবে কি অনুযায়ী, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। আই এটা সাবজেক্টিভ রূপ, তাই রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট হি রয়েছে, এই হিটা এখানে এসে বসে যাবে। এবং এখানে প্রশ্ন রয়েছে আই হ্যাভ পাসড দ্য এক্সাম। এখানে হ্যাভ পাসড, হ্যাঁ,
প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, এটাকে রিপোর্টেড এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এটা হয়ে যাবে হ্যাভ পাস্ট, এটা হয়ে যাবে হ্যাড পাস্ট। আমরা টেন্স পরিবর্তনের নিয়মে আমরা দেখেছি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি থাকলে এটা পরিবর্তিত হয়ে হ্যাড প্লাস ভি থ্রি হয়ে যায়। তার মানে এটা আগে ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এইখানে পরিবর্তন হয়ে এটা হয়ে গেছে পাস্ট টেন্স। তাহলে নিয়মটা, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা আমি আরেকবার বলে দিচ্ছি। সেড টু উঠে টোল্ড বসাতে হবে, ইনভার্টেড কমা এবং কমা উঠে একটা দ্যাট বসাতে হবে, সাবজেক্ট নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে এবং টেন্সটাও নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাই এটা পরিবর্তন হয়ে হ্যাড পাস্ট হয়ে গেছে। এবার আমরা নিজের উদাহরণটা দেখি। নিচের উদাহরণে লেখা আছে অবজেক্ট না থাকলে, অবজেক্ট না থাকলে বলতে আমি বোঝাচ্ছি যে রিপোর্টিং স্পিচে সেইডের পরে এইখানে যদি কোনো অবজেক্ট না থাকে, দেখো মিনা সেড আই এম রাইটিং এ স্টোরি নাও, এখানে মিনা সেইডের জায়গায় কিন্তু আমি সেইডই বসিয়েছি, কারণ সেইডের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা এখানে টোল বসাবো না, আমরা ইচ্ছা করলে সেইডও বসাতে পারি। মিনা সেইড কমা এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসেছে, আই ফার্স্ট পারসন, নিয়ম অনুযায়ী এটা পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দেখে। সাবজেক্ট রয়েছে মিনা এবং মিনার প্রোনাউন এখানে শি হয়েছে, ঠিক আছে। মিনা সেইড দ্যাট শি, এবং এইখানে যে টেন্সটা রয়েছে দেখো আই এম রাইটিং এ স্টোরি, এখানে আই এম রাইটিং এ স্টোরি এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা টেন্স পরিবর্তনের নিয়মে আমরা শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে এখানে দেখো আমরা নিচের লাইনটাকে পাস্ট কন্টিনিউয়াস করে দিয়েছি, শি ওয়াজ রাইটিং এ স্টোরি, এখানে ছিল নাও, কিছু শব্দ আছে যেগুলো পরিবর্তন করতে হয় দূরবর্তী শব্দ, তখন সেখানে নাও নাও ছিল এবং সেই নাওটা পরিবর্তন হয়ে এখানে কি হয়ে গেছে, দ্যাট হয়ে গেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিন্তু আসলে যতটা জটিল মনে হয়েছিল ততটা জটিল নয়। আমি আরেকবার এটা তোমাদের সুবিধার জন্য রিভাইজ করে দিচ্ছি। মিনা সেড আই এম রাইটিং স্টোরি নাও, এখানে মিনা সেড এর জায়গায় সেডই বসেছে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসেছে, আই ফার্স্ট পারসন তাই মিনাকে দেখে পরিবর্তন হয়েছে, মিনার সাবজেক্টিভ রূপ বা প্রোনাউন হচ্ছে শি, ওকে, এবং আই এম রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ রাইটিং হয়ে গেছে, এবং এখানে একটা নাও ছিল সেই নাওটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, দেন হয়ে গেছে। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের নিয়ম। প্রশ্নবোধক বাক্যের নিয়মটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম থেকে আলাদা। সেড বা সেড টু যাই থাকুক না কেন তার পরিবর্তে আস্কড বসাতে হবে। হ্যাঁ, আস্ক বসে প্রশ্নটি যদি অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড ইত্যাদি দিয়ে শুরু হয়, তবে লিঙ্কার হিসেবে ইফ বসে। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। প্রশ্নটি যদি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে ইফ বসে। আর প্রশ্নটি যদি কোনো ডাব্লিউএস ওয়ার্ড যেমন হু, হোয়াট, হুইচ, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি দিয়ে শুরু হয়, তবে সে সকল ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে যে ডাব্লিউএস ওয়ার্ডটি ছিল সেটি বসে যাবে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবা যে সেড বা সেড টু যাই থাকুক না কেন আস্কড বসবে। প্রশ্নটি যদি অক্সিলারি ভার্ব যেমন অ্যামিজার দিয়ে শুরু হয় তাহলে ইফ, প্রশ্নটি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি আছে সেটি বসে যাবে। ইনডিরেক্ট করার সময় প্রশ্নবোধক বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, অর্থাৎ প্রশ্নে বাক্যটি যে অবস্থাতেই থাকুক না কেন প্রথমে উত্তরে তোমরা সাবজেক্ট বসাবে প্রথম, তারপরে ভার্ব, তারপরে তোমরা অবজেক্ট বসাবে। তবে এখানে খেয়াল রেখো সাবজেক্ট, ভার্ব এবং অন্যান্য শব্দ পরিবর্তনের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু সবই অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখে নেই। ডিরেক্ট ন্যারেশন এখানে রয়েছে হি সেড টু মি আর ইউ ইল, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নটি শুরু হয়েছে আর দিয়ে, এবং আমরা একটু দেখি মানে চেঞ্জটা কিভাবে হয়। দেখো আমরা জেনেছিলাম সেড টু উঠে কি বসাতে হয়, আস্ক বসাতে হয়। তাহলে আমরা এখানে সেড টু তুলে আমরা এখানে কি বসিয়েছি, আস্ক বসিয়েছি, মি এর জায়গায় মি, ইনভার্টেড কমা উঠে আমরা এখানে ইফ বসিয়েছি। কেন ইফ বসালাম, বিকজ দ্য সেন্টেন্স হ্যাজ স্টার্টেড উইথ অ্যান অক্সিলারি ভার্ব এন্ড দ্যাট ইজ আর, সেন্টেন্সটি একটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এ কারণে আমরা ইফ বসিয়েছি। ওকে, এবং দেখো এখানে ইফ বসানোর পরে আমাদের কথা ছিল প্রথম আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো এবং তারপরে বাকি অংশ বসাবো। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট গুলো অক্সিলারি ভার্বের পরে থাকে, সাবজেক্টটা এখানে ইউ যেটা সেকেন্ড পারসন এবং পরিবর্তন হবে মি কে দেখে, এবং তোমরা জানো মি হলো ফার্স্ট পারসনের অবজেক্টিভ রূপ, এবং এখানে ইউর বদলে আমরা যাকে বসাবো তাকে সাবজেক্ট হতে হবে। মি অবজেক্ট হয় এখানে বসতে পারবে না, মি এর একটি সাবজেক্টিভ রূপ আছে সেটা হলো আই,
মি কি করেছে, আই কে পাঠিয়ে দিবে। সো মিটা চেঞ্জ হয়ে এখানে আই হয়ে গেছে। এবং আর ইউ ইল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সো আরটা এখানে ভি ওয়ান, এখানে এসে ভি ওয়াজ হয়ে গেছে। ঠিক আছে, আর ইউ ইল এটা হয়ে গেছে আই ওয়াজ ইল। এবং পরের উদাহরণটা আমরা দেখি। শি সেড টু রহিম, হোয়াট আর ইউ ডুইং নাও। সে রহিমকে বললো তুমি এখন কি করছো। এই প্রশ্নটা কিন্তু তোমরা খেয়াল করো, এটা কিন্তু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। ওকে, সো আগের মতোই আমরা সেড টু, এখানে আমরা আস্ক বসালাম, রহিমের জায়গায় রহিম থাকলো। ইনভার্টেড কমা উঠে কিন্তু আগের মতো আমরা ইফ না বসিয়ে এখানে আমরা হোয়াট বসালাম, বিকজ দ্য সেন্টেন্স হ্যাজ স্টার্টেড উইথ হোয়াট, সো উই হ্যাভ টু ইউজ হোয়াট হিয়ার, নট ইফ। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হোয়াট আর ইউ ডুইং নাও, এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু এটা, তোমরা মনে রাখবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসে, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসাতে হয়। সো as it is a second person, so it will change with the object of reporting speech. রিপোর্টিং স্পিচের অবজেক্ট এখানে রয়েছে রহিম, এবং রহিমের প্রোনাউন এখানে আমরা বসিয়ে দিলাম হি। এবং এরপরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। আর ইউ ডুইং, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো এটা চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এটা হয়ে গেল হি ওয়াজ ডুইং। ঠিক আছে, এখানে নাও রয়েছে একটি ওয়ার্ড, যেটা পরিবর্তন করতে হবে। নাও এর পরিবর্তে আমরা এখানে কি বসিয়ে দিয়েছি, দেন। সো তোমাদেরকে প্রথমে কিন্তু নিয়মগুলো ভালো করে মুখস্থ করতে হবে, পাশাপাশি টেন্সের স্ট্রাকচার গুলো মুখস্থ করা খুব জরুরি। যদি কেউ ন্যারেশনে ভালো করতে চাও কিন্তু তুমি টেন্সের স্ট্রাকচার গুলো ভালোভাবে বোঝো না বা জানো না, তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব যে তোমরা অবশ্যই অবশ্যই টেন্সের স্ট্রাকচার গুলো মুখস্থ করে নিবে। হ্যাঁ, এবার আমরা পরের অংশে চলে যাই। কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স যদি ডু ডাজ অথবা ডিড দিয়ে শুরু হয়, তার জন্য নিয়মটি একটি আলাদা। এখানে আমরা এই দুটি নিয়ম আলাদা করে লিখেছি, তোমরা একটু খেয়াল করো। কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স যদি ডু ডাজ দিয়ে শুরু হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় সেই ডু ডাজ বাদ যাবে এবং সাবজেক্টের পরে মূল ভার্বের ভি টু বসবে। এবং প্রশ্ন যদি ডিড দিয়ে শুরু হয়, তাহলে ইনডিরেক্টে সেই ডিডও বাদ যাবে এবং হ্যাড প্লাস ভি থ্রি হবে। হ্যাঁ, তোমরা উদাহরণটি লক্ষ্য করো। হি সেড টু মি, ডু ইউ নো মি, প্রশ্নটি ডু দিয়ে শুরু হয়েছে তাই ডু বাদ যাবে। এবং এখানে সেড টুর পরিবর্তে আস্ক বসেছে, এখানে মি বসেছে ইনভার্টেড কমা উঠে। ইফ বসলো কারণ প্রশ্নটি একটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখানকার সাবজেক্ট রয়েছে ইউ সেকেন্ড পারসন, যেটা মি কে দেখে পরিবর্তন হবে, এবং মি এর সাবজেক্টিভ রূপ এখানে হয়েছে আই। এবং সাবজেক্টের পরে এখানে রয়েছে নো, এটা আছে ভি ওয়ান, যেহেতু ভার্বের ভি টু হবে, নোটা এখানে হয়ে গেল নিউ। ওকে, এবং একদম লাস্টে তোমরা খেয়াল করো এখানে একটা অবজেক্ট রয়েছে মি, এটা কিন্তু ফার্স্ট পারসন। সো ফার্স্ট পারসন শুড বি চেঞ্জ উইথ দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ। এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট রয়েছে হি, হিটার অবজেক্টিভ রূপ হিম, এখানে হিম হয়ে গেছে। ওকে, তাহলে হি সেড টু মি ডু ইউ নো মি এর ইনডিরেক্ট হচ্ছে হি আস্কড মি ইফ আই নিউ হিম। এবং কোনো প্রশ্ন যদি ডিড দিয়ে শুরু হয়, তাহলে সেই ডিডও বাদ যায়। তোমরা নিচের উদাহরণটি লক্ষ্য করো। হি সেড টু মি ডিড ইউ গো, এখানে প্রশ্নটি ডিড দিয়ে শুরু হয়েছে তাই ডিড কাটা। সেড টুর বদলে সচরাচর যেরকম আস্ক বসে সেরকম আস্ক বসলো, মি এর জায়গায় মি, ইনভার্টেড কমা উঠে ইফ, সাবজেক্ট রয়েছে ইউ, ইটস এ সেকেন্ড পারসন, পরিবর্তন হবে মি কে দেখে। মি ইজ দ্য অবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ এবং মি এর সাবজেক্টিভ রূপ এখানে হয়ে গেল আই। ওকে, এবং এরপরে রয়েছে গো, এখানে লেখা আছে হ্যাড প্লাস ভি থ্রি হবে, তাহলে সাবজেক্টের পরে যে আমরা একটা হ্যাড বসালাম এবং গো এর ভি থ্রি গন। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। এরপরে এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনফেক্ট করার নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সের আসলে তিন ধরনের নিয়ম আছে। ইম্পারেটিভ কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো মূল ভার্ব দিয়ে শুরু হয়, তার জন্য এক ধরনের নিয়ম। কিছু রয়েছে লেটার্স দিয়ে শুরু হয়, সেগুলোর জন্য এক ধরনের নিয়ম। এবং কিছু রয়েছে লেট হিম, লেট হার, লেট দেম ইত্যাদি দিয়ে শুরু হয়, তাদের জন্য আলাদা নিয়ম। তাহলে আমরা এই তিনটা নিয়ম আলাদা আলাদা করে দেখে নেই। মূল ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে সেড টুর পরিবর্তে আদেশ বোঝালে আমরা অর্ডার্ড অথবা কমান্ডেড বসাবো। উপদেশ বোঝালে আমরা অ্যাডভাইসড বোঝাবো। অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড। কিছু না বোঝালে সাধারণভাবে বললে আমরা টোল বসাতে পারি। ওকে, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে টু বসবে। অন্য জায়গায় কিন্তু আমরা দেখেছি আগের দুইটা নিয়মে আমরা দেখলাম যে দ্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখেছি ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড গুলো বসে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, আমি আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ইনভার্টেড কমা উঠে টু বসাতে হবে। এবং বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ কোনো বাক্য হয়, তাহলে নট টু বসে। এটা খুব মন দিয়ে শুনবে, মনে রাখবে। এবং মূল ভার্ব প্লাস বাকি অংশ বসবে। এখানে একটু বলে দেই, যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, তাই এখানে সাবজেক্ট পরিবর্তনের কোনো ঝামেলা নেই। এবং যেহেতু দিয়ে ইনভার্টেড কমা উঠে টু বসবে এবং টু এর পরে আমরা
ভার্বের পরিবর্তনের কোনো ঝামেলা এখানে থাকবে না। এটা অবশ্যই মনে রাখবা, মূল ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে সেখানে টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। চলো আমরা একটু উদাহরণ দেখে নিই। ডিরেক্ট নারেশনে আছে, দ্য টিচার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ওকে, দ্য টিচার অ্যাডভাইসড, যেহেতু সবসময় সত্য কথা বলবা, এটা একটা উপদেশ। সো আমি এখানে সেড টু তুলে কি বসাবো? অ্যাডভাইসড বসাবো, মি এর জায়গায় মি। এবং অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এ দেখো ইনভার্টেড কমা উঠে এখানে আমরা একটা টু বসিয়ে দিলাম, এবং এরপরে যা আছে অলওয়েজ স্পিক দ্য যা রয়েছে আমরা তাই বসিয়েছি। পরের উদাহরণটি দেখো, ডিরেক্ট নারেশনটি যদি নেগেটিভে থাকে, ফাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। ওকে, তো ফাদার অ্যাডভাইসড মি, ইটস এ কাইন্ড অফ অ্যাডভাইস। সো আমরা সেড টু তুলে কি বসালাম? এখানে অ্যাডভাইসড বসালাম, এবং ইনভার্টেড কমা তুলে টু এর পরিবর্তে খেয়াল করো তোমরা, এখানে নট টু বসিয়েছি, বিকজ দ্য সেন্টেন্স ইনসাইড দ্য ইনভার্টেড কমা দ্যাট ইজ রিপোর্টেড স্পিচ ওয়াজ এ নেগেটিভ সেন্টেন্স। ওকে, সো আমরা ডোন্ট দেখে আমরা এখানে কি বসালাম? নট টু বসালাম। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হলে হাবোধক বাক্যে টু বসে, নাবোধক বাক্যে নট টু বসে, এবং এরপরে নিয়মটি লেখা আছে মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসে। তো মূল ভার্ব হলো রান ইন দ্য সান, মূল ভার্ব হলো রান, এবং এরপরে থেকে শেষ পর্যন্ত ইন দ্য সান, এখানে আমরা বসালাম মূল ভার্ব এবং মূল ভার্বের পরের অংশ। ওকে, আশা করি তোমরা এক্সাম্পলটি বুঝতে পেরেছো। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি নিয়ম, সেন্টেন্স যদি লেটাস বা লেটস দিয়ে শুরু হয়, লেটাস বা লেটস একই কথা, লেটাসের সংক্ষিপ্ত হচ্ছে লেটস, তাহলে কি করতে হবে? সেইড বা সেইড টু এর পরিবর্তে প্রপোজ টু বসে। আসলে এখানে খেয়াল করো, অন্যগুলোতে কিন্তু টু ছিল না, এখানে কিন্তু প্রপোজ টু বসবে। ওকে, অ্যান্ড এটা দিয়ে একটা প্রস্তাব বোঝায়, তাই প্রপোজ টু বসে, বা সাজেস্টেড টু ও বসানো যায়। এখানে টু বাদ দেওয়া যাবে না, তোমরা অবশ্যই খেয়াল রাখবা, এখানে টু বাদ দেয়া যাবে না। কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমরা একটা দ্যাট বসাবে, দ্যাট এর পরে সাবজেক্ট হিসেবে উই অথবা দে বসবে, অন্য কেউ বসবে না। এখানে খেয়াল করবা, লেটাস দিয়ে বাক্য যদি শুরু হয়, সেই বাক্যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের ঘরে শুধুমাত্র উই অথবা শুধুমাত্র দেই বসাতে হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার কখন উই বসাবো, কখন দে বসাবো? রিপোর্টিং স্পিচে যদি মানে ইনভার্টেড কমার বাহিরের অংশে যদি কোনো ফার্স্ট পারসন যেমন আই, মি অথবা উই, আস থাকে, তবে তোমরা উই বসাবে, আর ফার্স্ট পারসন যদি না থাকে তাহলে তোমরা দে বসাবে। সাবজেক্টের ঠিক পরেই একটি শুড বসাতে হবে, সাবজেক্টের ঠিক পরেই একটি শুড বসাতে হবে, এবং এরপরে মূল ভার্ব থেকে শুরু করে বাকি অংশ বসে। চলো আমরা এক্সাম্পল দেখে নেই। হি সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক। হি প্রপোজ টু মি, সেড টু মির বদলে বসলো প্রপোজ টু মি, ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসালাম, দ্যাট উই শুড গো ফর এ ওয়াক। এখানে আমরা উই কেন বসালাম? দেখো রিপোর্টিং স্পিচের এই যে অবজেক্টের ঘরে কিন্তু এখানে একটা ফার্স্ট পারসন রয়েছে, যেহেতু এখানে একটা ফার্স্ট পারসন রয়েছে, সো উই হ্যাভ টু ইউজ হিয়ার উই অ্যাজ এ সাবজেক্ট। আমরা কিন্তু পড়েছিলাম যে সেড টু উঠে প্রপোজ টু বসে, ইনভার্টেড কমা উঠে একটি দ্যাট বসে। ওকে, এবং সাবজেক্টের ঘরে শুধুমাত্র উই অথবা দে বসে। ওকে, এবং এরপর একটি শুড বসানোর কথা, আমরা একটা শুড বসালাম, এবং মূল ভার্ব থেকে শুরু করে বাকি অংশ যা ছিল এখানে আমরা বসিয়ে দিয়েছি। পরের উদাহরণটা দেখো, রহিম সেড টু করিম লেটস প্লে ফুটবল। রহিম প্রপোজ টু করিম, ইনভার্টেড কমা উঠে দ্যাট দে শুড প্লে ফুটবল। এখানে দে কেন বসলো? বিকজ দেয়ার ইজ নো ফার্স্ট পারসন ইন দ্য রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচে রহিম এবং করিম দুইজন রয়েছে, দুইজনই থার্ড পারসন, অ্যাজ দেয়ার ইজ no first person in the reporting speech, so we have to use they here, and in this sentence as you find a first person in the reporting speech, so we have used we here. Okay, so এরপর আমরা এখানে কি বসিয়ে দিলাম? দে বসিয়ে দিলাম, এবং আমরা পড়েছি নিয়মে যে সাবজেক্টের পরে একটা শুড বসাতে হয়, এবং মূল ভার্ব থেকে শুরু করে বাকি অংশ এর শুডের পরে বসিয়ে দিতে হবে, শুড প্লে ফুটবল। আশা করি তোমরা উদাহরণটি বুঝতে পেরেছো। এরপরেটাও রিপোর্টিং স্পিচের থার্ড নিয়মটা, লেট হিম, লেট হার, লেট দেম অথবা লেট এনি নেম থেকে শুরু হলে এই নিয়মটি বসবে। সেড টু বা সেড টু এর পরিবর্তে টোল বসে, কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট বসাতে হয়। লেট এর পরের অবজেক্টটি সাবজেক্ট ফর্মে বসে, লেট এর পরের অবজেক্টটির সাবজেক্ট ফর্মে বসে, যেমন হিম থাকলে হি হবে, আর থাকলে শি হবে, দেম থাকলে দে হবে ইত্যাদি। সাবজেক্টের ঠিক পরেই একটি মাইট বসাতে হবে। আগেরটাই আমরা দেখছি লেটাস থাকলে সাবজেক্টের পরে শুড বসাতে হয়, লেট হিম, লেট হার, লেট দেম থাকলে সাবজেক্টের পরে একটি মাইট বসাতে হবে। ওকে, মূল ভার্বের ভার্ব প্লাস বাকি অংশ বসিয়ে দিবে। চলো আমরা উদাহরণ দেখি। কামাল সেড টু মি লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস। ওকে, এখানে সেড টু উঠে আমরা টোল বসালাম, মি এর জায়গায় মি,
উঠে দ্যাট বরাবর মতো, এবং এইখানে যে হিম রয়েছে এই হিমের সাবজেক্টিভ রূপ এখানে হি বসালাম, সাবজেক্টের পরে একটি মাইট বসানোর কথা, মাইট বসালাম, এবং মূল ভার্ব থেকে শুরু করে বাকি অংশ একদম হুবহু বসিয়ে দিয়েছি। এখানে টেন্স বা পরিবর্তনের কোনো ঝামেলা নেই। এবার আমরা দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করি। শি সেড লেট মি কাম ইন, শি সেড দ্যাট শি মাইট কাম ইন। এখানে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসেছে, এবং মি যেহেতু ফার্স্ট পারসন এটা পরিবর্তন হয়েছে, শি কে দেখে শি এর সাবজেক্ট এখানে শি চলে এসেছে, সাবজেক্টের পরে আমরা একটা মাইট বসিয়েছি এবং মূল শুরু করে শেষ পর্যন্ত বসিয়েছি। আশা করি তোমরা উদাহরণটি বুঝতে পেরেছো। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। সেড টু এর পরিবর্তে প্রার্থনা বোঝালে প্রেড, সাধারণ ইচ্ছা বোঝালে উইস্ট বসাতে হয়। যেহেতু এটা প্রার্থনামূলক বাক্য আমরা প্রেড অথবা উইস্ট বসাবো। প্রেড বা উইস্ট ব্যবহারের পর সাধারণত কোনো অবজেক্ট যেমন মি, আস এগুলো বসে না। কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে তোমরা দ্যাট বসাবে, সাবজেক্টের পরে আবার একটি মাইট বসবে এবং মূল ভাব থেকে শুরু করে শেষ পর্যন্ত। আমরা উদাহরণটা একটু দেখে নেই। মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, মাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এখানে সেড টুর বদলে দেখো তোমরা একটু খেয়াল করো, সেড টুর পরিবর্তে আমরা এখানে প্রেড বসিয়েছি, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসালাম। এখানে সাবজেক্ট ছিল আল্লাহ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে আমরা সাবজেক্টটা চেঞ্জ করি নাই, এবং সাবজেক্টের পরে একটি মাইট বসানোর কথা আমরা মাইট বসিয়েছি এবং মূল করে শেষ পর্যন্ত আমরা বসালাম। এখানে ব্লেস ছিল ব্লেস বসালাম। খেয়াল করো তোমরা, টুটা সেকেন্ড পারসন, এটা মি এবং মি অবজেক্টিভ হয়ে এখানে মি হয়ে গেল। পরের উদাহরণটা দেখো, দ্য টিচার সেড টু দ্য বয় মে ইউ লিভ লং, দ্য টিচার উইশড দ্যাট। যেহেতু এখানে সাধারণ ইচ্ছা বুঝিয়েছে, এখানে সেড টু তুলে আমরা এখানে একটা উইশড বসালাম এবং ইনভার্টেড কমা তুলে এখানে দ্যাট বসিয়েছি। খেয়াল করো এই অবজেক্টটি এখানেও বসেনি, দ্য বয় অবজেক্টটি এখানেও বসেনি। ওকে, দ্যাট বসালাম, এবং আচ্ছা গেল সেকেন্ড পারসন, পরিবর্তন হবে দ্য বয় কে দেখে, দ্য বয়ের সাবজেক্টিভ দ্য বয় বসছে এবং এখানে সাবজেক্টের পরে একটা মাইট শুরু করে শেষ পর্যন্ত বসেছে। আশা করি তোমরা উদাহরণটি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখবো এক্সক্লামেটরি সেন্টেন্স। সেড বা সেড টু এর পরিবর্তে আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, বিস্ময় বা অবাক করা বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বসে। কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসে। বাক্য থেকে আবেগময় শব্দগুলো হুররা, এলাস, ওয়াও ইত্যাদি বাদ যায়। বাক্যটিকে সাধারণ বা অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতে। বাক্যে হোয়াট বা হাউ থাকলে তার পরিবর্তে ভিটি অ্যাডজেক্টিভের আগে অথবা গ্রেট নাউনের আগে বসাতে হয়। ওকে, আমরা উদাহরণটি লক্ষ্য করো। দ্য বয়েজ সেড হুররা উই হ্যাভ ওন দ্য গেম। দ্য বয়, যেহেতু এটা একটা খুশির খবর, সো দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এখানে সেইড উঠে আমরা এক্সক্লেমড উইথ জয় বসালাম, ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসালাম। দ্যাট এখানে উই রয়েছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এটা বয়েজ কে দেখে পরিবর্তন হবে, বয়েজ এর বদলে এখানে বসছে কি দে। ওকে, দে, এবং হ্যাভ ওন, হ্যাভ এর পাস্ট ফর্ম এখানে হ্যাড, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স এবং বাকি অংশ বসছে। পরের উদাহরণটা দেখো, দ্য ম্যান সেড alas I am undone, the man exclaimed with sorrow that was undone। এখানে পরের উদাহরণটি দেখো, হি সেড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। আশা করি তোমরা উদাহরণ বুঝতে পেরেছো। এই ছিল ন্যারেশনের সেকেন্ড ক্লাস। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে ন্যারেশনের তৃতীয় ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।